হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি পুরীর আরও দুটো সাইট সিনের উদ্দেশ্যে। আর আপনারা যারা আগের দিনের ব্লগটা দেখেননি তারা অবশ্যই গিয়ে আগের দিনের ব্লগটা দেখে নিন। আগের ব্লগে আমি পুলিনপুরি হোটেলের রুম ট্যুর আর গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখিয়েছি আপনাদের। আর আজ ঘুরে দেখাবো কোণারক মন্দির আর নন্দনকানন চিড়িয়াখানা। তো চলুন এগোনো যাক। কোণারক মন্দিরে ঢোকার আগে আপনারা প্রচুর দোকান দেখতে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা একটু শপিং করে নিতেই পারেন। আর তার সাথে সাথে পাবেন কিছু কিছু এমন দোকান যেখানে বড় বড় প্লাস্টিক ব্যাগে করে কাজু বিক্রি হচ্ছে। তবে আমি বলবো এখান থেকে কাজু না কেনাটাই ভালো। এবার চলুন মেন গেট দিয়ে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকতেই একটু এগালেই আপনারা দেখতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। আজ টিকিট কাউন্টারে বিশাল লম্বা লাইন পড়েছে। যাই হোক, টিকিট কেটে নিয়ে এবার এগানো যাক। আপনারা কি জানেন এই কোণারক মন্দিরের পিছনে লুকিয়ে রয়েছে বহুদিনের পুরনো ইতিহাস। এই মন্দির বন্ধ রয়েছে প্রায় 115 বছর ধরে। এই মন্দিরের চারিপাশটা ঘুরে দেখা গেলেও মন্দিরের ভিতরে ঢোকা যায় না। এই মন্দির তৈরি হয়েছে 1250 সালে। এই মন্দির রাজা নরসিংহ তৈরি করেছিলেন। এই মন্দিরের চূড়ায় ছিল 52 কেজির একটা বিশাল বড় ম্যাগনেট, যা এমন একটা ম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করেছিল যার ফলে সূর্যদেবের মূর্তি গর্ভগৃহে ভেসে থাকতো। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু মুঘলরা আক্রমণ করে এই মন্দিরটা ভেঙে দিয়েছিল। পরবর্তীকালে ইংরেজ ব্যবসায়ীরা এই মন্দিরের ম্যাগনেটটা বার করে দিয়েছিল, যার ফলে এই মন্দিরের দেয়ালগুলোর ব্যালেন্স নষ্ট হয়ে গেছিল। তাই আজ এই মন্দিরের এই অবস্থা। তবে হ্যাঁ, ওই ম্যাগনেটটাও বের করে পিছনে একটা কারণ ছিল বলে এটা মানা হয় আর কি। এবার জানি না তো কারণটা হলো ওই ম্যাগনেটের ম্যাগনেটিক পাওয়ারটা এত বেশি হয়ে গেছিল যে এর কাছাকাছি সমুদ্রে যে জাহাজগুলো চলতো সেই জাহাজগুলোকেও ম্যাগনেটটা নিজের দিকে টেনে নিত। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? এতটাই পাওয়ারফুল যে সমুদ্রের কোণারকে তো দেখেছেনই, পাশেই সমুদ্র, তো ওই সমুদ্রের যে জাহাজগুলো যাচ্ছে ওই জাহাজগুলোকেও টেনে মানে বিশাল একটা ব্যাপার। আর তো এর ফলে অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ারই ছিল, যারা বাণিজ্য করে তাদের অসুবিধা হচ্ছে, তাদের জন্য তো এটা অনেকটা বড় অসুবিধার কারণ না। তো তাই আর ইংরেজরা তো এখানে ব্যবসায়ী করতে আসতো, বাণিজ্য করতো, তো বাণিজ্যিক হিসেবে ওদের অসুবিধার কারণে ওটা বের করে দেওয়ার একটা কারণ হিসেবে ধরা যেতে পারে। আমারও শোনার মধ্যে আমারও মনে হয় এটা লজিকেবল, এটা হতে পারে। এখানে আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, মন্দিরটা একটা রথের আকারে বানানো হয়েছে। আর দেখলে মনে হবে চাকাগুলো সেই জন্যই বানানো, কিন্তু আসলে ব্যাপারটা ওটা নয়। আসলে ব্যাপারটা হলো এই রথের চাকা দিয়েই টাইম বোঝা যায়। তখনকার দিনে বলা হতো যে, ওখানকার গাইডরাও বলে দেখবেন যে তখনকার দিনে নাকি এই রথের চাকার মাধ্যমে ওরা টাইম বুঝতে পারতো। তো ওই যে রথের চাকার মাধ্যমে টাইম বুঝতো, ওই টাইমটা বোঝারও একটা ব্যাপার আছে, সেটা আমি আপনাদেরকে বলি। এই চাকা 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করে। একটা গ্যাপে দেখবেন যে এই যে বড় বড় যে মোটা মোটা যে হাতের মতো রয়েছে আর কি, মোটা মোটা ইয়েগুলো, এইগুলোর মধ্যে যে গ্যাপটা ওইগুলো 3 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। আর তাদের মাঝে যে সরু সরু ডান্ডিগুলো রয়েছে ওইগুলো 90 মিনিটকে রিপ্রেজেন্ট করে। আর ভালো করে দেখলে দেখতে পাবেন চাকার এন্ডের দিকে 30টা ছোট ছোট গুড়ি গুড়ি আছে, যা 3 মিনিটকে রিপ্রেজেন্ট করে। তবে এটা তো বোঝা যায় যে দিনের বেলা সূর্যের আলোয় টাইম দেখা যায়। তবে রাতে কীভাবে বোঝা যায় বলুন তো? রাতেও বোঝা যায়।
রাতে বোঝা যাওয়ার জন্যই, ঠিক এই কারণের জন্যই মন্দিরে টোটাল 24টা এই চাকা বানানো হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছে, টোটাল 24টাই চাকা রয়েছে, যাতে চাঁদের যে ছাওয়াটা, সূর্যের যেমন আলোটাতে টাইমটা বোঝা যাচ্ছে, তেমন রাতের চাঁদের ছাওয়াটাও যে পড়ছে, ওই চাঁদের ছাওয়াতেও যাতে টাইম ক্যালকুলেট করা যায়, তার জন্যই এই 24টা চাকা বানানো হয়েছে। তো যাই হোক, আপাতত আমার এই পর্যন্তই কোণারকের ব্যাপারে জানা ছিল, তাই আমি যতটুকুনি জানতাম আপনাদের কাছেও সেটা শেয়ার করে দিলাম। এবারে আপনারা কারা কারা কোণারক মন্দিরের এই ফ্যাক্টগুলো জানতেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর ওখান থেকে বেরালেই নবগ্রহ দেবের মন্দির পড়ে। আমরা ওখানে ঢুকিনি, আমরা স্ট্রেট কোণারকে নন্দনকাননে চলে এসেছি। আর নন্দনকাননে আজ থেকে আমাদের সবার অবস্থাই খারাপ হয়ে গেছিলো গরমে। আর কোণারক থেকে নন্দনকাননে অনেকটাই ডিস্টেন্স, আসতে গিয়ে পুরো অবস্থা খারাপ, চারিপাশে তেমন ভিড়ও। তো আমরা আস্তে ভেতরে ঢোকার দিক এগাচ্ছি। আর এখানে আমার ভাইয়ের অবস্থা দেখুন, ও আমার টুপি পরেই যাচ্ছে, তো পুরো পাগলও। যাই হোক, এইসব করে নিয়েই এগানো যাক। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই গরমে পুরো এতটা রাস্তা গাড়ি করে আসায় সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। তবুও চিড়িয়াখানাটা তো ঘুরতে হবে, ঘুরবো আমরা, যতটা পারবো কভার করব। এখান থেকে এবারে টিকিটটা কেটে নিতে হবে। সবাইকে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র যারা টিকিট কাটবে তাদেরকেই ঢুকতে দিচ্ছে। তো আমাদেরও ফ্যামিলি থেকে 2জন গিয়ে টিকিট কেটে এনেছে। এটা হচ্ছে কৌশিক কাকু। কৌশিক কাকু সবসময় কিছু না কিছু করতেই থাকে এরকম, আর খুব মজা হয়েছে এইসব করে। আমরা এবারে আস্তে ধীরে ভিতরে ঢুকছি। ওইখানে টিকিটের একটা বুকিং মতো করেছি আমরা, করে একটা গাইড নিয়েছি যাতে আমাদের ভালোভাবে ঘোরাটা হয়েছে। এবারে ওখান থেকে আবার একটা টিকিট কাটতে হবে ঘোরার জন্য। এই সাফারি টাফারি করতে গেলে এখান থেকে কেটে নিতে হবে সেই টিকিটগুলো, এখানে সেই টাকাটা জমা দিতে হয়। এখানে প্লাস্টিক বোতল চালাও নেই, তো প্লাস্টিকের বটল আনবেনই না, সব ফেলে দেবে। ওখান থেকে টিকিট কাটার পরে এবারে আমরা টিকিটগুলোকে নিয়ে আবার লাইনে দাঁড়িয়েছি। এখানে টিকিটের চেকিং হবে, সবার হাতে যে যার টিকিট নিয়ে নিয়েছি আমরা, আর নিয়ে এবারে একটু চেকিংয়ের মাধ্যমে ভিতরে ঢোকাচ্ছে। আপনাদের কাছে কোনো প্লাস্টিকের জিনিস থাকলে সেগুলো ওরা ফেলে দেবে, দিয়ে তবে ভিতরে ঢুকতে দেবে। আমরা আস্তে ধীরে ভিতরে ঢুকছি। ফাইনালি আমার টার্ন এসে গেছে। এবারে এতগুলো স্টেপে প্রসেসের পর আমরা ভিতরে ঢুকতে পারলাম। এইটা হলো চিড়িয়াখানার টিকিট। এই টিকিটটা কাটা নিয়েই এত রকম স্টেপ। আমরা এবারে ভিতর দিকে যাচ্ছি, আর এখানে হঠাৎ করেই দেখা যাচ্ছে একটা জিনিস। না, উট পাখি নয়, এটা উট পাখিটা আলাদা। হ্যাঁ, আরে না, এও তো এখানেই আসছে। আরে কাকিমা এখানে আছে, এখানেই এসেছে। একটা ডিমকে 10 জন লোক আমলেট করতে হবে। একটা ডিমের ওজন মিনিমাম 500 গ্রাম, ম্যাক্সিমাম 950 গ্রাম। মেয়ে ডিম দিয়ে খোলা, ছেলে তা করে বাচ্চা করে, মেয়ের কাজ ছাড়ে। মেয়ের আর কিছু কাজ নেই, খায় পেঁয়াজ, উল্পোকা, গম, টুকু, কলা, দুধ, ভাত, শাক পাতা। অস্ট্রেলিয়া ন্যাশনাল বার্ড, সেকেন্ড লার্জেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। একটু আগে আমি দেখা দেবো, ফার্স্ট লার্জেস্ট বার্ড অস্ট্রিচ, থার্ড লার্জেস্ট কাচুয়ারি, फोर्थ लार्जेस्ट रिया, ऑल आर फ्लाइटलेस और उम्मी भरोसा। তো আমাদের এমু দেখা হয়ে গেছে। এবারে আমরা এগিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। এই গাড়িতে করেই আমরা ঘুরবো পুরো চিড়িয়াখানাটা।
তবে হ্যাঁ এইটাও ঠিক, এই গাড়িটা ধরুন আমাদের সুবিধা হয়েছে ঠিকই, বাট হ্যাঁ বেশ অনেকটা করেই আমাদের তবুও হেঁটে হেঁটে দেখতে হয়েছে, কারণ এগুলো একটা জায়গা থেকে একটা জায়গা পর্যন্তই যায়। তো আমরা আর একটা জায়গাতে এসে গেছি, এটা দেখে নিন। সোনার হরিণ, যারা ছেলে উনার জন্য পিতার লাইফ বরবাদ, রাবণ লাইফ বরবাদ। ছেলেগুলো সিং থাকে, মেয়েগুলো সিং থাকে না। জীবজন্তুর পাখি টাকির মধ্যে ছেলেগুলো ভেরি বিউটিফুল, মানুষের মধ্যে মেয়েগুলো হলো আর্টিফিশিয়ালি বিউটিফুল, নট ভেরি বিউটিফুল। এত ভুলভাল বকছিল যে আমার রাগে উঠেছিল। আমার মনে হচ্ছিল এনার মনে হচ্ছে বিয়ে টিয়ে হয়নি, কেউ মনে হয় পছন্দ করেনি কোনো মেয়ে, ওই জন্য মেয়েদের প্রতি ওনার এত রাগ। ভগবান জানে কিসের অসুবিধা ওনার এত। যাই হোক, গাইডটা তাও ভালো করেছে, তাই কিছু আর বলিনি। ও দিদি উনার জন্য বললো সীতার লাইফ বরবাদ, রাবণ লাইফ বরবাদ। পেছনের মতন একটা কালো হরিণ, এই যে সোনার হরিণ। আর এটা দেখুন কি কিউট, কি সুইট, আমার খুব ভালো লেগেছে, ভীষণ কিউট। দেখুন কিভাবে ঘুরে বেড়াচ্ছে, আর একদম সামনে এসে গেছিলো, ইচ্ছা করছিল কোলে নিয়ে চটকে দিই, বাট সেটা তো করা পসিবল না, তাই দূর থেকেই দেখছি। আর এইটা দেখুন, এর তো আবার আলাদাই লেভেলের, এর হাতে পায়ে মেহেন্দি পরা, ঠোঁটে আবার লিপস্টিকও আছে। জামাই আদর খাস, সিদ্ধ ডিম খাস, আবার এই যে পোজ দে, একবার পোজ দিয়ে দে, সিদ্ধ ডিম এই যে এইখানে দেখ। ট্যামারিন মাংকি, হ্যাঁ খেয়ে ফেলবে, দেখ আঠাটাকে তুলছে, আঠাটা এগুলোর পরে আমরা এগিয়ে চলেছি। এখানে সরীসৃপ প্রাণী যেগুলো হয় সেগুলো রাখা আছে, তো আমরা এবারে সেগুলোকেও দেখিনি। ওই কুমির, কচ্ছপ, নানা রকম সাপ, এই সব নিয়েই আর কি আছে ভিতরটা। কুমিরটা দেখুন কিভাবে ল্যাথ খাচ্ছে, সব কটা কুমির ওই ল্যাথই খেয়েছে। আর এখানে আছে স্নেক, স্নেক, অ্যালিগেটর, পরে এখানে কচ্ছপ দেখলাম। এবার আমরা চলেছি আমাদের জঙ্গল সাফারির দিকে। সুপার এক্সাইটেড উই আর। ওখানে গিয়ে কি আবার লাইনে দাঁড় করাবে? আপনি তো একটু আমাদের জন্য লাইনটা দিতে পারতেন, ওখানে সব গার্ডগুলো লাইন দিয়েছিল। আমরা জাস্ট ওয়েট করছি এখন কখন তাড়াতাড়ি করে আমাদের বাস স্ট্যান্ডের দিকে নিয়ে যাবে আর আমরা সাফারিটা স্টার্ট করব। তো চলুন এবারে যাওয়া যাক। আর আমরা এবারে উঠে পড়েছি আমাদের বাসে, আমরা ভীষণভাবে এক্সাইটেড সবাই। জাস্ট মনে হচ্ছে কখন খোলা বাঘ সিংহ দেখবো। তো দেখা যাক আমাদের ভাগ্যে থাকে কিনা বাঘ সিংহ দেখলে। সি ফাইনালি ফার্স্ট গেট এটা আমাদের। এখানে প্রত্যেক জায়গায় দুটো করে গেট আছে। टाइगर सफारी बना हुआ 1991। একজনই থাক, সে এসে এসে একটা একটা করে গেটগুলোকে খুলছে, খুলে দেন আমরা ঢুকছি ভিতরে। এইভাবেই চারটে ভাগ করে দিয়েছে আর কি, বাঘ, সিংহ, হরিণ আর ভাল্লুকের। ফার্স্টেই আমরা বাঘ দেখতে পারিনি, সবাই খুঁজছে কোথায় একটু কিছু দেখা যায়। বাঘ, সিংহ সব আলাদা আলাদা সেপারেটলি রাখা আছে যদিও। আরে ওখানেই তো একটা এক্ষুনি উঠলো রোডটা ক্রস করে, হরিণ ছিল একটা। হ্যাঁ এইদিকে আছে টিফিন, প্রচুর টিফিন করে ডিনার মনে হচ্ছে, হাড়ি খেয়ে শোবে। আরাম তাই চলে ঘুর ঘুর এদিকে, ঘুর এদিকে, ঘুর জল খাচ্ছে। টাকা শর্ত
কোথায় কিরকিরি সব অসুর টাকা অসুর এরকম পজিশন কখনো পায় না সারাদিন যত লোক দুটো মনে হয় খুব ভালো বন্ধু জানিস তুই ভেতরে যাই ঘুম পেরেছিল ঘুম থেকেই উঠেছে মনে হয় সবে। যাই হোক টাকাটা একটু হলেও এখনো পর্যন্ত করে সার্থক হয়ে গেছে, আমাদের টাকাটা উঠেছে কারণ আমরা সিংহ, তাও আবার দুটো সিংহের দর্শন পেয়ে গেছি। এবারে একটু হরিণ দেখে নিলাম। হরিণের সাফারিতে হরিণটা অনেকটা দূরে ছিল, এক দল হরিণ ছিল, দূর থেকেই দেখতে হলো। ওই 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 এইদিকে তাকা পোস্টার দিয়ে আরেকবার, হ্যাঁ আরেকবার পোস্ট দে। ফাইনালি আমরা জঙ্গল সাফারি শেষ করে এবারে শুরু করে দিয়েছি পাখি দেখা। আর এইগুলো আমরা রানিং গাড়িতেই দেখেছি, কিছু কিছু জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখানে ওই বাঘের খাঁচাগুলোর সামনে করে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল, আমরা একটু হেঁটে হেঁটে গিয়ে দেখে এসেছি। এখানে দেখুন বাঘটা খাবার নিতে যাচ্ছে, এবার ও খাবারটা নিয়ে রিটার্নও আসবে, আবার ওর এখন টাইম হয়ে গেছে খাবার নিতে যাওয়ার। চিতাবাঘগুলো মানে দুটো চিতাবাঘ ছিল, একজন একটু উপর দিকে উঠে মাচা মতোতে আর একজন ওই নিচে বসে আছে দুজনে। এমনি অ্যানিমালস গুলো খুব হেলদি, এখানের এই ব্যাপারটাই খুব ভালো লাগে যে এখানের বাঘ সিংহগুলো খুব হেলদি, আর এ তো খেতে ব্যস্ত। এদের খাবার সময় শুরু হয়ে গেছিল যখন আমরা গিয়েছিলাম দেখতে, তো এরা খেতে ব্যস্ত বাঘেরা, প্রত্যেকটা বাঘ খাচ্ছে। আমাদের খাওয়াটাও দেখা হয়ে গেল। এই ও সত্যিকারের মুখ ঘুরিয়ে দেখেও নিল। তো আরো হাই লেভেলের পুরো দেখা যাচ্ছিল, কি সুন্দর ময়ূর। কিন্তু আমরা সাফারিতেও প্রচুর দেখেছি, আমি আপনাদেরকে দেখাতে পারিনি রানিং বাসে ছিলাম বলে। নন্দনকাননে ময়ূর প্রচুর, আর একটা জিনিস দেখে তো আমি অবাক হয়ে গেছি, সিংহ আর ময়ূর পাশাপাশি দাঁড়িয়ে আছে, ভাবা যায়। আর এখানে এটা সেরা ছিল মোরগ, জল যদি আপনি একসঙ্গে মিলেই দেবে, দুটা খেয়ে নেই জলটা ফেলে দেবে। খাঁচাতেও যে কখনো মোরগ দেখতে হবে চিড়িয়াখানায় গিয়ে সেটা ভাবা যায়নি। তবে যাই হোক না কেন এই পাখিগুলো দেখে বেশ একটা ভালো ফিল আসে, কি সুন্দর নানা রঙের পাখিগুলো, আমার খুব ভালো লাগছিল পাখিগুলোকে। আর মোটামুটি অনেকটা স্পেস পেয়েছিল যেহেতু, তো পাখিগুলো বেশ উড়ে বেড়াতে পারছিল, খুব ভালো লাগছিল এগুলো। আর আমার ভাই তুতান ও তো খুবই মজা করেছে, ও সারাক্ষণ আমাদের সাথেই ছিল, ওই গাড়িটা 3 সিটের ছিল, ও সারাক্ষণ আমাদের পাশেই বসেছিল। ও আমার আর দির মাঝখানেই বসবে, আমার আর দির মাঝখান থেকে ও নড়েই নি একদম। আমরা একসাথে খুব মজা করেছি। আর এখানে আমি আরেকটা জিনিস ফেরার সময় জানতে পারলাম, এখানে রোপওয়েও আছে। এই দেখুন এইখান থেকে রোপওয়ে যাচ্ছে, পরের বার এসে রোপটাতে উঠবো। তো ফাইনালি আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট, আমরা খুব ভালো ঘুরেছি, অনেকটা কভার করেছি, সবার খুব মজা হয়েছে। আমি এটাই বলবো আপনারা প্রত্যেকে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অবশ্যই আসবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই বাই।